আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কে মেডু চ্যানেল। আমি অনেক বছর পর নতুন ভিডিও নিয়ে আসছি। এটার জন্য আমি একান্ত সরি জানাচ্ছি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আসলে। অনেক আমার পরীক্ষা ছিল অনার্সের। তো আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ারই ট্রাই করব। আর আপনাদের কোন কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন সেটা যদি আপনারা আমাকে এক্স্যাক্টলি কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি খুব দ্রুত ওই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে আমি মেনলি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা 2018 এই টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করবো। আপনারা হয়তো বা জানেন যে আমি আমার চ্যানেলে বেশিরভাগ সলভই টেস্ট পেপারের উপর দিয়ে থাকি, যেন আমরা তো টেস্ট পেপারের উপর সচরাচর ভিডিও দেওয়া হয় না, অনেকেই দেয় না, কিন্তু এখানে অনেকেরই আমাদের বুঝতে সমস্যা হয়। আমিও নিজেও এই সমস্যাটা ফেস করেছি। তো আশা করি আপনাদের এই সমস্যাগুলো হবে না, যার জন্যই আমি এরকম ধরনের ভিডিও নিয়ে আনি। তো যা হোক, শুরু করা যাক। এটি রসায়ন দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার নং 3। তো উদ্দীপকে এখানে দুটি পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে আছে ফেরাস সালফেট, আর দ্বিতীয় পাত্রে আছে ক্যালসিয়াম সালফেট। তো আর এখানে হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান দেওয়া আছে, অর্থাৎ দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে এত। তো প্রথমে আগে আমরা কখটা দেখি, কখর অ্যান্সার। কখতে কি বলেছে, সমায়ন প্রভাব কি। তো সমায়ন প্রভাব কি। আর খ নাম্বার বলেছে মৌল আর সাম্য ধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে না কেন ব্যাখ্যা করো। আচ্ছা, আগে আমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখে নিই। এই তো ক নাম্বারে যেটা প্রশ্ন বলেছিল, সমায়ন প্রভাব কাকে বলে। তো এটাতে আমাদেরকে মুখস্থ করতে হবে। ক নাম্বার জ্ঞানের প্রশ্ন আমি এখানে দিয়ে রেখেছি। যে প্রক্রিয়াটায় দুইটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে একটি মৃদু বা দুর্বল হলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতিতে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিযোজন মাত্রা হ্রাস পায়, তাকে সমায়ন প্রভাব বলে। আজকে আমাদের মেন ফোকাস হবে গ আর ঘ। তো এরম ছোটোখাটো টপিকের উপর আমি উত্তরই বলে দিচ্ছি। তাও যদি এগুলোর উপর ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাছাড়া আমি চেষ্টা করবো এমনিতেই ভিডিওগুলো নিয়ে আনার। আর খ নাম্বারে বলেছিল কেপি আর অর্থাৎ মোলার সাম্য ধ্রুবক, যেটা কেপি কেসি নামে চিনি, তো সেগুলোর মান শূন্য বা অসীম হতে পারে না কেন। তো শূন্য বা অসীম হওয়ার জন্য এখানে উৎপাদকগুলোর ঘনমাত্রা শূন্য হওয়া লাগবে। আর অসীম হওয়ার জন্য নিচে যে হর অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য হওয়া লাগবে। তো যদি এগুলোই শূন্য হয়ে যায়, বিক্রিয়কের ঘনমাত্রা শূন্য হয় অথবা উৎপাদকের ঘনমাত্রা শূন্য হয়, তাহলে তো বিক্রিয়া সাম্যাবস্থায় কখনোই পৌঁছাবে না। সাম্যাবস্থা না পৌঁছালে বিক্রিয়ার তো কোনো মানে হয় না। বা উৎপাদকে যদি না থাকে, তাহলে তো বিক্রিয়া হলোই না। বিক্রিয়ক থেকে উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে বিক্রিয়ক থেকে, এটাই তো বিক্রিয়ার নিয়ম, তাই না? তো এইটার মধ্যে যে কোনো একটা যদি শূন্য হয়ে যায়, তাহলে তার এখানে হচ্ছে ধ্রুবকই বিক্রিয়া হবে না। তাই এখানে আমরা বলতে পারি যে মোলার সাম্য ধ্রুবকের মান কখনোই শূন্য হতে পারে না। দেখে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা লিখে দিয়েছি, আপনারা এই ব্যাখ্যাটাই পড়ে বুঝে লিখে নিয়ে আসবেন। হুবহু লিখতে হবে এমন না, কনসেপ্টটা এক হলেই হলো। যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঘ নাম্বার প্রশ্নটি আমরা সলভ করব। আমরা এটা বলেছি যে হচ্ছে কখন অধক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত তখনই হবে যখন হচ্ছে, যে ঘ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের দ্রবণ দুটিতে হাইড্রোক্সাইডের সর্বোচ্চ কত ঘনমাত্রায় ফেরাস হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে না। অধক্ষিপ্ত হওয়ার শর্তটি হলো আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বড় হতে হবে। আর হচ্ছে অধক্ষিপ্ত হবে না কখন, যখন হচ্ছে দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের চেয়ে বড় হবে, নয়তো দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের মানের সমান হবে। তো আমাদেরকে এখানে হাইড্রোক্সাইডের সর্বোচ্চ কত ঘনমাত্রা
জন্য ফেরাস হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে না, সেটি বের করতে বলেছে। আর এখানে হচ্ছে আমাদেরকে উদ্দীপকে কিন্তু ফেরাস হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যত্ব গুণফলের মান বের করতে বলেছে, আমার মান দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে এই হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে আগে হাইড্রোক্সাইডের মানটা বের করতে হবে, ঘনমাত্রাটা। আচ্ছা, উদ্দীপকের প্রথম পাত্রে ফেরাস সালফেটের ঘনমাত্রা দেওয়া ছিল কত, 0.1 মোলার। তাহলে এই দ্রবণের তাহলে হচ্ছে যেহেতু এই ফেরাস সালফেটকে ভাঙলে আমরা পাবো তো ফেরাস আয়ন আর হচ্ছে সালফেট আয়ন। এখানে তো তাহলে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তাই না? এটা দ্রাব্যতা গুণফল। তাহলে হচ্ছে যদি হচ্ছে ফেরাস সালফেটের মান ঘনমাত্রা যে 0.1 হয়, তাহলে প্রত্যেকটা আয়নের মানে ফেরাস ক্যাটায়ন আয়ন দুটার ঘনমাত্রা এক কথাই হচ্ছে 0.1 মোলার হবে। তো তাহলে উক্ত দ্রবণে যেহেতু বলেছে যে ফেরাস হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হওয়ার শর্ত কি, তো এখানে অধক্ষিপ্ত হওয়ার জন্য আমার আগে হাইড্রোক্সাইলের মান নির্ণয় করবো। তো Fe2+ বা ফেরাস আর 2 মোল হচ্ছে হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন হবে। তো আমাদেরকে উদ্দীপকে কিন্তু ফেরাস হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া ছিল। তো হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা আমরা ধরি x মোল পার লিটার হলে দ্রবণটি সম্পৃক্ত হবে। আমরা এটা ধরলাম দ্রবণটি সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হবে মানে কি, KSP মানে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফলের মান সমান হবে। তাহলে তো ফেরাস হাইড্রোক্সাইডের মান ফেরাস হাইড্রোক্সাইড হয়তো অধক্ষেপ পড়বে না, মানে এই যদি হচ্ছে এই মাত্রা এই ঘনমাত্রা যদি এর উপরে যায়, এর x1 বেশি হয়, তাহলে অধক্ষিপ্ত হবে। কিন্তু সর্বোচ্চ x1 ঘনমাত্রা পর্যন্ত অধক্ষেপ পড়বে না, অর্থাৎ সম্পৃক্ত থাকবে দ্রবণটি। আয়নিক গুণফলের সূত্রটা আমরা জানি, যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগটাকে ভেঙে তার গুণফল, যেমন এখানে হচ্ছে ফেরাস আয়ন আর হচ্ছে হাইড্রোক্সাইল আয়নের গুণফল। যে যত মোল উৎপন্ন হবে, এখানে 2 মোল উৎপন্ন হবে, তো এই 2টা স্কোয়ার হয়ে যাবে আয়নিক গুণফলের ক্ষেত্রে। কিন্তু হচ্ছে এই যে পরের জিনিসটা আবার রিপিট করছি, কিন্তু হচ্ছে যে সামনে যে 2টা থাকে এই 2 কিন্তু গুণ হবে না, এই 2টা পাওয়ার হবে কিন্তু গুণ হবে না, কিন্তু এটা কিন্তু গুণ হবে না। দ্রাব্যত্ব গুণফলের ক্ষেত্রে গুণ হবে, কিন্তু আয়নিক গুণফলের ক্ষেত্রে এই মোলটা গুণ হবে না, শুধুমাত্র পাওয়ার হবে। তো এইভাবে আমরা হচ্ছে আয়নিক গুণফলের মানটা আয়নিক গুণফল মান থেকে এখানে যেহেতু ঘনমাত্রা দেওয়া ছিল, তাই না, ঘনমাত্রা দেওয়া ছিল। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, এখানে কি বলতে সম্পৃক্ত হবে। সম্পৃক্ত মানে কি, আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল সমান। তো এখানে আমাদেরকে দ্রাব্যতা গুণফল দিয়ে দিয়েছে, তাহলে এই মানটাই তাহলে আয়নিক গুণফল হবে। তাহলে আয়নিক গুণফলের জায়গায় আমরা বসাতে পারি, আয়নিক গুণফলের জায়গায় আমরা দ্রাব্যতা গুণফলের মানটা বসাতে পারি। তাহলে কত ছিল, 5 × 10⁻⁻17। তো এই সূত্রটা দিয়ে আমাদের হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের হয়ে গেল। তাহলে সর্বোচ্চ এই ঘনমাত্রাটা হলে সম্পৃক্ত হবে, কিন্তু এই ঘনমাত্রার বেশি হলে, এটা তো x1 তাই না, এই x1 এই ঘনমাত্রার বেশি হলে অধক্ষিপ্ত হবে। আর x1 পর্যন্ত মানে এই মানটা পর্যন্ত সম্পৃক্ত থাকবে। যখন এই মান বেশি হয়ে যাবে তখন অধক্ষেপ পড়বে না, অধক্ষেপ পড়বে। আবার হচ্ছে দ্বিতীয় পাত্রের জন্য সেমভাবে বের করব। দ্বিতীয় পাত্রের ঘনমাত্রা দেওয়া ছিল 0.1, তাহলে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হয় 0.1। আবার হচ্ছে এখন হাইড্রোক্সাইড মানটা বের করতে হবে। আবার হচ্ছে দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল এত, 4.8 × 10⁻⁻6। তো আমরা ধরে নিই এই সর্বোচ্চ ঘনমাত্রা এটার ক্ষেত্রে x2। তো এই ঘনমাত্রায় হচ্ছে দ্রবণটি সম্পৃক্ত হবে, অর্থাৎ আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল সমান হবে। তো এখানে যে মানটা দেওয়া হচ্ছে সেটি আমরা আয়নিক গুণফলের মানে বসিয়ে দেবো। তো বসানোর পর এই মানটা দাঁড়ালো, x2 এর মান দাঁড়ালো 6.9282 × 10⁻³ তাহলে দ্রবণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মান অধক্ষিপ্ত হবে না যদি হচ্ছে এই মানটা হয়, এই মানটা বা এর মানের নিচে হয়। সর্বোচ্চ ঘনমাত্রা তো এত, তাই না? তো আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি।
আপনাদের আর এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে খাতায় করলে বেশি সুবিধা হয় না এভাবে স্লাইড আকারে। আমার তো মনে হচ্ছে খাতায় করলে বেশি সুবিধা হয়, কারণ এইভাবে আসলে বোঝাতে একটু কষ্টই হচ্ছে মনে হচ্ছে। তো যা হোক, আপনারা যেটাতে সুবিধা মনে করেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর নেক্সট কোন সেলাই কোশ্চেনের উপর ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। আজকে আমি এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।